মধ্যপ্রাচ্যে এখন যেন কুণ্ডলীর ওপর বসে আগুন নিয়ে খেলা চলছে। বাইরে থেকে দেখলে মনে হতে পারে সবাই সংযত, সবাই হিসেব করে কথা বলছে, কিন্তু বাস্তবতা হলো যে কোনো সময় ভয়াবহ কিছু ঘটে যেতে পারে। তবুও খেলাটা থামছে না, বরং প্রতিদিনই এই খেলায় নতুন করে ঝুঁকি বাড়ছে। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি প্রদর্শন স্পষ্ট করে দিচ্ছে কিছু একটা বড় ঘটনার প্রস্তুতি চলছে। আর এই উত্তেজনার কেন্দ্রে রয়েছেন দুই প্রভাবশালী নেতা, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এই দুই নেতার মধ্যে সম্পর্ক কখনোই স্বাভাবিক ছিল না, তবে এখন সেই সম্পর্ক নতুন, আরও বিপজ্জনক মোড় নিচ্ছে। প্রকাশ্য বাকযুদ্ধ, ব্যক্তিগত আক্রমণ আর সরাসরি হুমকি ইঙ্গিত দিচ্ছে পরোক্ষ কূটনীতি ও সংকেতের যুগ হয়তো শেষের পথে। দ্বন্দ্বটি এগোচ্ছে এক ধরনের এন্ড গেমের দিকে। জানুয়ারির শুরুর দিকে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়। এরপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি আয়াতুল্লাহ খামেনির শাসন ক্ষমতা নিয়েই প্রশ্ন তোলেন। পলিটিকোকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি খামেনিকে অসুস্থ মানুষ বলে আখ্যা দেন। ট্রাম্পের ভাষায় ইরানের নতুন নেতৃত্ব খোঁজার সময় এসেছে। এই মন্তব্য আন্তর্জাতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে, কারণ এটি শুধু সমালোচনা নয়, এটি ছিল একটি স্পষ্ট বার্তা যে যুক্তরাষ্ট্র ইরানের নেতৃত্ব পরিবর্তনের কথাও প্রকাশ্যে ভাবছে। এর আগে খামেনি নিজেও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তার অন্যতম কঠোর ভাষণ দেন। ইরান জুড়ে চলমান বিক্ষোভ দমনে হাজার হাজার মানুষের মৃত্যুর বিষয়টি তিনি স্বীকার করেন, তবে দায় চাপান সরাসরি মার্কিন প্রেসিডেন্টের ওপর। তার ভাষায় ইরানি জাতির ওপর যে ক্ষয়ক্ষতি ও অপবাদ চাপানো হয়েছে তার জন্য ট্রাম্পই দায়ী। এই উত্তেজনায় ঘি ঢালেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান। তিনি ট্রাম্পের মন্তব্যকে অগ্রহণযোগ্য ও অপমানজনক বলে আখ্যা দেন। পাশাপাশি হুঁশিয়ারি দেন খামেনির বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হলে তা সরাসরি সর্বাত্মক যুদ্ধের দিকে গড়াবে। ট্রাম্প খামেনি দ্বন্দ্ব নতুন নয়, এর সবচেয়ে নাটকীয় মোড় আসে 2020 সালের জানুয়ারিতে। তখন ট্রাম্পের নির্দেশে ইরাকের বাগদাদে মার্কিন ড্রোন হামলায় নিহত হন ইরানের কুদস ফোর্সের প্রধান কাসেম সোলাইমানি। এই হত্যাকাণ্ড খামেনির কাছে ছিল ব্যক্তিগত অপমান ও জাতীয় আঘাত। সোলাইমানির মৃত্যুর পর খামেনি অভিযুক্তদের মানবজাতির সবচেয়ে নিকৃষ্ট বলে আখ্যা দেন এবং প্রতিশোধের অঙ্গীকার করেন। বিশ্লেষকদের মতে এই ঘটনার পর দ্বন্দ্বটি কৌশলগত স্তর থেকে ব্যক্তিগত শত্রুতায় রূপ নেয়। এরপর থেকে খামেনি প্রায়ই ট্রাম্পকে আমেরিকান আগ্রাসন ও অবক্ষয়ের প্রতীক হিসেবে তুলে ধরেছেন। কখনো ক্লাউন বলেও কটাক্ষ করেছেন, যদিও নাম উচ্চারণ এড়িয়ে গেছেন। অন্যদিকে ট্রাম্পও 2019 সালে খামেনির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে তাকে ইরানের সব কর্মকাণ্ডের জন্য চূড়ান্তভাবে দায়ী করেন। এক বছরের পর জাপানের তৎকালীন প্রধানমন্ত্রী শিনজো আবের মাধ্যমে পাঠানো ট্রাম্পের বার্তা প্রকাশ্যে প্রত্যাখ্যান করেন খামেনি। তিনি বলেন, ট্রাম্প কোনো বার্তা পাওয়ার যোগ্য নন। আন্তর্জাতিক অঙ্গনে এটি বড় কূটনৈতিক অপমান হিসেবে দেখা হয়। ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফেরার পর এই বাক যুদ্ধ আরও সরাসরি ও ঘন ঘন হচ্ছে। বিশেষ করে ইরান ইসরায়েল যুদ্ধের সময় উত্তেজনা চরমে ওঠে। এক পর্যায়ে ট্রাম্প সামাজিক মাধ্যমে লেখেন, আমরা জানি তথাকথিত সুপ্রিম লিডার কোথায় লুকিয়ে আছেন। তিনি সহজ লক্ষ্য, কিন্তু আপাতত আমরা তাকে সরাচ্ছি না। জবাবে খামেনি ট্রাম্পকে ফেরাউন ও নমরুদের মতো স্বৈরশাসকদের সঙ্গে তুলনা করেন। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক শুধু আঞ্চলিক সংকট নয়, এটি এখন বিশ্বব্যাপী কূটনৈতিক দ্বন্দ্বের সূচনা করেছে। আমেরিকার সেনারা যখন মাদুরোকে আটক করল, চীন হঠাৎ থেমে থাকার রোষ প্রকাশ করল। 2 দশক ধরে লাতিন আমেরিকায় বিনিয়োগ, ঋণ, তেল চুক্তি, কৌশলগত অবস্থান সবই চীনের হাত থেকে ছিনিয়ে যাওয়ার ঝুঁকিতে। পাশাপাশি চীন সরাসরি আমেরিকাকে হুঁশিয়ারি দিল, মাদুরো এবং তার স্ত্রী সেলিয়া ফ্লোরেসকে অবিলম্বে মুক্তি দিতে হবে। ভেনেজুয়েলার সরকারকে উৎখাত করার প্রচেষ্টা বন্ধ করতে হবে। সব সমস্যার সমাধান কূটনৈতিক আলোচনার মাধ্যমে করতে হবে। চীন বলল, এই ঘটনা গভীরভাবে উদ্বেগজনক। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্টভাবে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের এই কাজ আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে। মাদুরো এবং তার স্ত্রীর নিরাপত্তা নিশ্চিত করা, অবিলম্বে মুক্তি দেয়া, ভেনেজুয়েলার সরকারকে বেদখল না করার জন্য চাপ দেয়া এবং সব সমস্যার সমাধান কূটনৈতিক আলোচনার মাধ্যমে করার আহ্বান জানানো হয়েছে। কিন্তু চীনের সবচেয়ে বড় উদ্বেগ কেবল কূটনীতি নয়, অর্থ, তেল, প্রভাব সবই জড়িত। গত 2 দশকে চীন ভেনেজুয়েলায় ঢেলেছে $100 বিলিয়ন বেশি। ঋণ, অবকাঠামো, শক্তি প্রকল্প, মহাকাশ সহযোগিতা, কৌশলগত বিনিয়োগ সবকিছু। ভেনেজুয়েলার কাছে চীনের ঋণের পরিমাণ প্রায় $15.6 বিলিয়ন। বিনিয়োগের মাধ্যমে চীন লাতিন আমেরিকায় প্রভাব বিস্তার করছিল। ভেনেজুয়েলা হয়ে উঠেছিল চীনের জন্য গুরুত্বপূর্ণ দ্বার। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার আগে হুগো চাভেজের অধীনে ভেনেজুয়েলা চীনের দরজা খুলেছিল, আর এখন মাদুরোকে আটক করার মুহূর্তে তিনি চীনের লাতিন আমেরিকা বিশেষ প্রতিনিধি
শিউর সঙ্গে বৈঠক করেছিলেন। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং গত বছর $9.2 বিলিয়ন ক্রেডিট লাইন ঘোষণা করেছিলেন লাতিন আমেরিকা ও ক্যারিবিয়ান অঞ্চলের জন্য। ভেনেজুয়েলার মূল সম্পদ হল তেল। বিশ্বের অন্যতম বড় তেল রিজার্ভ এখানে রয়েছে। দৈনিক প্রায় 1 মিলিয়ন ব্যারেল উৎপাদন হয়, যার বেশিরভাগই চীনের কাছে যায়। মাদুরোর আটক শুধু লাতিন আমেরিকার সংকট নয়, এটি এখন বৈশ্বিক শক্তিদ্বন্দ্ব। চীন সরাসরি জানিয়েছে যুক্তরাষ্ট্রের এই কর্মকাণ্ড প্রচণ্ড শক্তির ব্যবহার এবং তা সীমা লঙ্ঘন করেছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে ভেনেজুয়েলার সার্বভৌমত্ব লঙ্ঘিত হয়েছে। বেইজিং আমেরিকাকে হেজিমনিক আচরণের জন্য দোষারোপ করেছে এবং সতর্ক করেছে এই পদক্ষেপ লাতিন আমেরিকা ও ক্যারিবিয়ান অঞ্চলে শান্তি ও নিরাপত্তাকে হুমকিতে ফেলবে। ইরান এবং রাশিয়া সরাসরি যুক্তরাষ্ট্রকে তোপ দেখেছে। তেহরান বলেছে এই অভিযান অবৈধ, এটি বৈশ্বিক স্থিতিশীলতাকে ক্ষুণ্ণ করতে পারে এবং বিপজ্জনক উদাহরণ স্থাপন করে। মস্কো বলেছে কূটনীতি ছেড়ে সাফল্যহীন শত্রুতা সৃষ্টি হয়েছে, তীব্র সংঘাত নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। বেইজিং, তেহরান এবং মস্কো সব বড় শক্তি এক হয়ে যুক্তরাষ্ট্রের পদক্ষেপের বিরুদ্ধে দাঁড়িয়েছে। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোর আটক এখন শুধু রাজনৈতিক বা সামরিক ঘটনা নয়, এটি বিশ্বব্যাপী শক্তি ভারসাম্যকে নতুন করে চ্যালেঞ্জ করছে। অর্থ, তেল, প্রভাব সবকিছুর উপর দাঁড়িয়ে চীনকে এখন সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত হিসেবে দেখা হচ্ছে। লাতিন আমেরিকার দীর্ঘমেয়াদী কৌশলগত পরিকল্পনা এবং বিশ্বব্যাপী কূটনৈতিক অবস্থান হুমকির মুখে। ইরানের পরিস্থিতি এখন সত্যিই ভয়ঙ্কর মোড় নিচ্ছে। দেশ জুড়ে বিক্ষোভ যত বাড়ছে ততই কড়া হচ্ছে সরকারের ভাষা। আর এইবার যে সতর্কবার্তা এসেছে সেটিকে অনেকেই বলছেন ইরানের ইতিহাসে সাম্প্রতিক সময়ের সবচেয়ে কঠোর হুঁশিয়ারি। ইরানের প্রধান বিচারপতি গোলাম হোসেইন মোহসেনি এজেই স্পষ্ট ভাষায় বলেছেন, যারা বিদেশি শক্তির সঙ্গে হাত মিলিয়ে দেশে অস্থিরতা তৈরি করছে তাদের জন্য আর কোনো দয়া দেখানো হবে না। তার ভাষায়, এখন থেকে কেউ যদি ইসলামী প্রজাতন্ত্রের বিরুদ্ধে শত্রুকে সাহায্য করে তাহলে কঠোর শাস্তি অনিবার্য। এই বক্তব্যের পেছনে ইঙ্গিত কার দিকে তা বুঝতে কষ্ট হয় না। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম সরাসরি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নাম উল্লেখ করেছে। বলা হয়েছে এই দুই দেশ প্রকাশ্যেই ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে, টুইট করছে, বক্তব্য দিচ্ছে, চাপ সৃষ্টি করছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিও একই সুরে কথা বলেছেন। তিনি বলেছেন, এই বিক্ষোভ স্বতঃস্ফূর্ত নয়, এর পেছনে রয়েছে বিদেশি শক্তির উস্কানি। তার মতে, শত্রুরা চায় ইরান ভেঙে পড়ুক, কিন্তু ইরান মাথা নত করবে না। কিন্তু প্রশ্ন হলো, এই বিক্ষোভ শুরুই বা হলো কেন? এর শুরু অর্থনীতি থেকে। ডিসেম্বরে তেহরানের গ্র্যান্ড বাজারে দোকানিরা দোকান বন্ধ করে দেন, কারণ ইরানি মুদ্রার ভয়াবহ পতন। এই অর্থনৈতিক ক্ষোভই ধীরে ধীরে রূপ নেয় রাজনৈতিক বিক্ষোভে। বিক্ষোভ ছড়িয়ে পড়ে ইলাম, লোরেস্তান, কেরমানশাহ, হামাদান সহ পশ্চিম ও দক্ষিণ পশ্চিমাঞ্চলে। মানবাধিকার সংগঠনগুলো বলছে দমন পীড়ন ভয়াবহ আকার নিয়েছে। একটি কুর্দি পর্যবেক্ষক গোষ্ঠীর দাবি, প্রথম 10 দিনেই গ্রেপ্তার হয়েছে 1,500-এর বেশি মানুষ। নিহতের সংখ্যা 35 ছাড়িয়েছে বলে দাবি করা হচ্ছে, যদিও সরকারিভাবে ইরান কোনো সংখ্যা জানায়নি। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম অবশ্য বলছে সহিংসতা হয়েছে। ব্যাংকে আগুন, দোকান লুট, পুলিশের সঙ্গে গুলির লড়াই, এসব ঘটনার কথা তারা তুলে ধরছে। মালিক শাহীতে জানাজার সময় সরকার বিরোধী স্লোগান দেওয়ার পর পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় বলে দাবি করা হয়েছে। এর মধ্যেই আন্তর্জাতিক চাপ বাড়ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে বলেছেন, যদি ইরানি নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারীদের ওপর গুলি চালায় তাহলে যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করতে পারে। এই বক্তব্য ইরানকে আরও ক্ষুব্ধ করেছে, কারণ 1 বছরেরও কম সময় আগে ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হামলা চালিয়েছিল, যাকে ইরান এখনও জাতীয় অপমান হিসেবে দেখে। ইরানের বক্তব্য পরিষ্কার, তারা মনে করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যুগের পর যুগ ধরে ইরানের শত্রু। তাদের ভাষায়, এই দুই শক্তি ইরানের বিজ্ঞানী, কমান্ডার, এমনকি শিশুদের মৃত্যুর জন্য দায়ী। অন্যদিকে মানবাধিকার সংস্থাগুলো সতর্ক করছে, হাসপাতাল থেকে আহত বিক্ষোভকারীদের গ্রেপ্তার করা হচ্ছে, যা আন্তর্জাতিক আইনের সরাসরি লঙ্ঘন। সব মিলিয়ে ইরান এখন এক ভয়ঙ্কর সন্ধিক্ষণে দাঁড়িয়ে। একদিকে চরম অর্থনৈতিক সংকট, অন্যদিকে বিদেশি হস্তক্ষেপের আশঙ্কা। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে দিয়েছেন কড়া ও স্পষ্ট বার্তা। তার বক্তব্যের পর স্বাভাবিকভাবেই বড় প্রশ্ন উঠে এসেছে, তাহলে কি ইরানের সামরিক বাহিনী ইতোমধ্যেই যুদ্ধের প্রস্তুতি নিয়ে ফেলেছে? একই সঙ্গে আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে এসেছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পরবর্তী পদক্ষেপ আসলে কি হতে পারে? সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে ঘিরে একের পর এক কঠোর হুমকি দিয়েছেন।
অনেকেই এখন জানতে চাইছেন, এসব হুমকি কি শুধু কথার মধ্যে সীমাবদ্ধ থাকবে, নাকি যুক্তরাষ্ট্র সত্যিই সেগুলো বাস্তবায়নের পথে হাঁটছে? তাহলে কি নতুন করে মধ্যপ্রাচ্যে বড় কোনো সংঘাত শুরু হতে যাচ্ছে? বর্তমান পরিস্থিতিতে ইরানের সরাসরি যুদ্ধ নয়, বরং দেশ জুড়ে সরকার বিরোধী বিক্ষোভ চলছে। এই বিক্ষোভকে কেন্দ্র করেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েল নতুন ষড়যন্ত্র করছে এমন অভিযোগ উঠেছে তেহরান থেকে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সাম্প্রতিক বক্তব্যে বলেছেন, ইরানের চলমান আন্দোলনে যদি সরকার সহিংসতা বা হত্যাযজ্ঞ চালায় তাহলে যুক্তরাষ্ট্র সেখানে হস্তক্ষেপ করবে। কিন্তু প্রশ্ন হলো, এই হস্তক্ষেপ কিভাবে হবে? সামরিকভাবে নাকি অন্য কোনো উপায়ে? ইরানের গোয়েন্দা সংস্থাগুলোর দাবি, দেশটিতে অর্থনৈতিক মন্দা ও উচ্চ মূল্যস্ফীতিকে কেন্দ্র করে যে আন্দোলন চলছে তাতে সরাসরি উস্কানি দিচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এই বিক্ষোভ ঘিরে ইতোমধ্যেই বেশ কয়েকজনকে আটক করা হয়েছে এবং হতাহতের খবরও পাওয়া গেছে। তবে এসব চাপের মধ্যেও যুক্তরাষ্ট্রের সামনে মাথা নত না করার ঘোষণা দিয়েছেন আয়াতুল্লাহ আলী খামেনি। খামেনির বার্তা ছিল একেবারে স্পষ্ট। তিনি বলেছেন, ইরান কখনোই শত্রুদের কাছে নতি স্বীকার করবে না। বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনায় বসতে তারা প্রস্তুত, কিন্তু যারা দেশ জুড়ে দাঙ্গা ও সহিংসতা চালাচ্ছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ৩ জানুয়ারির এক প্রতিবেদনে এই বক্তব্যের কথা নিশ্চিত করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। এর আগে ট্রাম্পের হুমকির প্রতিক্রিয়ায় খামেনির জ্যেষ্ঠ উপদেষ্টা রিয়ার অ্যাডমিরাল আলী শামখানি আরও কড়া ভাষায় সতর্কবার্তা দেন। তিনি বলেন, মিথ্যা অজুহাতে যদি কেউ ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে তাহলে হস্তক্ষেপকারীদের হাত কেটে নেওয়া হবে। তার ভাষায়, ইরানের জাতীয় নিরাপত্তা একটি রেড লাইন, কেউ সেটা অতিক্রম করলেই কঠোর জবাব দেওয়া হবে। এখন মূল প্রশ্ন, যুক্তরাষ্ট্র যদি সত্যিই হামলা চালায় তাহলে ইরান কি ধরনের পাল্টা ব্যবস্থা নেবে? এই প্রশ্নের জবাব দিতে গিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যে কোনো হুমকি মোকাবিলায় ইরানের সামরিক বাহিনী পুরোপুরি প্রস্তুত। তিনি বলেন, ইরানের জনগণ তাদের অভ্যন্তরীণ বিষয়ে যে কোনো বিদেশি হস্তক্ষেপ জোরালোভাবে প্রতিরোধ করবে। একই সঙ্গে তিনি স্পষ্ট করে দেন, ইরানের শক্তিশালী সশস্ত্র বাহিনী জানে কোথায় এবং কিভাবে প্রতিরোধ বলয় গড়ে তুলতে হয় যদি কেউ দেশের সার্বভৌমত্বে আঘাত হানে। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযানের সুযোগ খুঁজছেন বলে অভিযোগ উঠেছে। ট্রাম্পের কাছে ইরান প্রসঙ্গে নালিশ জানিয়ে নেতানিয়াহু দাবি করেছেন, ইরান অত্যন্ত গোপনে তাদের ক্ষেপণাস্ত্র সক্ষমতা বাড়াচ্ছে। এসব ক্ষেপণাস্ত্রে নাকি রাসায়নিক পদার্থের মতো শক্তিশালী বিস্ফোরক ব্যবহারের সক্ষমতাও রয়েছে। নেতানিয়াহুর অভিযোগ, এসব ক্ষেপণাস্ত্র ভবিষ্যতে ইহুদিবাদী রাষ্ট্রের বিরুদ্ধে ব্যবহার করতে পারে তেহরান। এ কারণে ইরান জুড়ে নতুন করে হামলা চালানোর অনুমতি ট্রাম্পের কাছে চেয়েছেন তিনি। তবে এখনো পর্যন্ত এই নতুন আগ্রাসনের দিনক্ষণ চূড়ান্ত হয়নি। কেন এখন ইরানের উপর মার্কিন ইসরায়েল হামলার বিরোধিতা করছে আরব দেশগুলো? কয়েক বছর আগেও চিত্রটা ছিল একেবারে আলাদা। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত সহ অনেক আরব দেশে মনে করত ইরানই মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় হুমকি। তাই যুক্তরাষ্ট্র যদি ইরানে সরকার পরিবর্তনের জন্য সামরিক হামলা চালাতো, অনেক আরব দেশ সেটাকে খারাপ চোখে দেখত না। কিন্তু 2025 সালের শেষে এসে পরিস্থিতি নাটকীয়ভাবে বদলে গেছে। আজ সেই আরব দেশগুলোই যারা একসময় ইরানের বিরোধী ছিল, এখন যুক্তরাষ্ট্রকে অনুরোধ করছে ইরানের উপর হামলা করবেন না। প্রশ্ন হলো, হঠাৎ এই বদল কেন? এর উত্তর লুকিয়ে আছে ইসরায়েলের সাম্প্রতিক আচরণে। ইসরায়েলের গ্রেটার ইসরায়েল পরিকল্পনা গত প্রায় 2.5 বছর ধরে আরব নেতারা এক ভয়ঙ্কর বাস্তবতা সামনে থেকে দেখছেন। ইসরায়েল শুধু গাজায় হামলা চালাচ্ছে না, বরং ধীরে ধীরে পুরো অঞ্চলে নিজেদের প্রভাব বিস্তৃত করছে। ইসরায়েলের কিছু কট্টর নেতা প্রকাশ্যেই বলেছেন তাদের লক্ষ্য একটি গ্রেটার ইসরায়েল, যার সীমা নাকি ইরাকের ইউফ্রেটিস নদী থেকে মিশরের নীল নদ পর্যন্ত। এই চিন্তাধারার বাস্তব প্রতিফলন আমরা দেখেছি গাজায় ভয়াবহ গণহত্যা, পশ্চিম তীরে অবৈধ বসতি বাড়ানো, সিরিয়া ও লেবাননের ভূখণ্ডে সরাসরি হামলা। কিন্তু সবচেয়ে বড় ধাক্কা আসে 2025 সালের সেপ্টেম্বর মাসে। কাতারে ইসরায়েলের হামলা আরবদের চোখ খুলে দেয়। সেই মাসে ইসরায়েল সরাসরি হামলা চালায় কাতারে, যে দেশটি আবার যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র। আরব নেতারা তখন বুঝে যান আজ কাতার, কাল কে। এর আগে 2025 সালের জুনে ইসরায়েলের চাপে যুক্তরাষ্ট্র ইরানের ওপর বিমান হামলা চালায়, যার লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করা। এই ঘটনাগুলো একসঙ্গে আরব বিশ্বকে স্পষ্ট বার্তা দেয়, ইসরায়েল এখন পুরো অঞ্চলে একক আধিপত্য চায়। আরব দেশগুলোর আরেকটি হিসাব খুব বাস্তব। ইরান এমনিতেই দুর্বল হয়ে পড়েছে, কঠোর নিষেধাজ্ঞায় অর্থনীতি নড়বড়ে, মার্কিন ইসরায়েল হামলায় সামরিক সক্ষমতা ক্ষতিগ্রস্ত, সিরিয়ায় আসাদ সরকারের পতন, হিজবুল্লাহ মারাত্মক চাপে। আরব নেতাদের মতে এত দুর্বল ইরানের ওপর আবার হামলা অপ্রয়োজনীয়, বরং ইরান যদি পুরোপুরি ভেঙে পড়ে তাহলে তার ফলাফল হবে ভয়াবহ। গৃহযুদ্ধ, শরণার্থী সংকট, জঙ্গিবাদের বিস্তার, যা শেষ পর্যন্ত আরব দেশগুলোকেই ভুগতে হবে। তেল, গ্যাস আর হরমুজ প্রণালী। আরব দেশগুলোর সবচেয়ে বড় দুশ্চিন্তা হলো অর্থনীতি।
ইরানে হামলা হলে পাল্টা প্রতিক্রিয়ায় হরমুজ প্রণালী বন্ধ হয়ে যেতে পারে, তেল ও গ্যাস সরবরাহে ভয়াবহ সংকট তৈরি হবে, দাম আকাশচুম্বী হবে। মিশরও আতঙ্কিত, কারণ ইরানে অস্থিরতা বাড়লে লোহিত সাগর ও সুয়েজ খাল ঝুঁকিতে পড়বে, যা মিশরের অর্থনীতির মেরুদণ্ড। বদলে যাওয়া শত্রুর তালিকা। সবচেয়ে বড় পরিবর্তনটি এসেছে হুমকি মূল্যায়নে। একসময় সৌদি আরবের প্রধান শত্রু ছিল ইরান, কাতারের শত্রু ছিল সৌদি, মিশরের চোখে কাতার ছিল অস্থিরতার উৎস। আজ সেই সমীকরণ ভেঙে গেছে। আজ অধিকাংশ আরব দেশের চোখে সবচেয়ে বড় হুমকি ইসরায়েল, কারণ সীমান্ত মানে না, আন্তর্জাতিক আইন মানে না, প্রকাশ্যে ভূখণ্ড দখলের কথা বলে। আরব নেতারা ভয় পাচ্ছেন ইসরায়েল হয়তো ইতোমধ্যেই গ্রেটার ইসরায়েলের পথে। ইসরায়েলের লাগামহীন আগ্রাসন আর মার্কিন সমর্থন আজ এমন এক পরিস্থিতি তৈরি করেছে যেখানে বিভক্ত আরব বিশ্বও একটি বিষয়ে একমত হচ্ছে: এই আগুন আর বাড়ানো যাবে না। ট্রাম্প কি ইরান নিয়ে আবার বড় কিছু ইঙ্গিত দিলেন? ফ্রি ইরান মন্তব্যের আড়ালে কি লুকিয়ে আছে? ডোনাল্ড ট্রাম্প এমন একজন নেতা যিনি প্রায়ই এমন মন্তব্য করেন যার অর্থ পরিষ্কার নয়, কিন্তু প্রভাব অনেক গভীর। একটি ঘটনায় আবারও বিশ্ব রাজনীতি ধাঁধায় পড়ে গেছে, কারণ ট্রাম্প ইরান নিয়ে এমন একটি ইঙ্গিত দিয়েছেন যা নতুন করে ভয় ও অনিশ্চয়তা তৈরি করেছে। 19 জানুয়ারি ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে ফক্স নিউজের একটি সাক্ষাৎকারের ভিডিও শেয়ার করেন। সেখানে বিশ্লেষক মার্ক থিয়ারসন বলেন, ট্রাম্প হয়তো ভবিষ্যতে ফ্রি ইরান, ফ্রি হাভানা ও ফ্রি কারাকাস সফর করতে পারেন। কথাটির অর্থ পরিষ্কার: এই দেশগুলোতে সরকার পরিবর্তন হলে ট্রাম্প সেটিকে নিজের বড় রাজনৈতিক অর্জন হিসেবে দেখাতে চান। এই ভিডিওটি ট্রাম্প নিজে শেয়ার করায় প্রশ্ন উঠছে, তিনি কি সত্যিই ইরানে সরকার পরিবর্তনের কথা ভাবছেন? এটা কি শুধুই রাজনৈতিক বার্তা? এই ইঙ্গিত এমন এক সময় এলো যখন যুক্তরাষ্ট্র ও ইরানের সম্পর্ক আগে থেকে অত্যন্ত উত্তপ্ত। মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলো সতর্ক অবস্থায় আছে, আর ইরানও লাগাতার কড়া বার্তা দিচ্ছে। ইরানের এক শীর্ষ সামরিক কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল শেরকি যুক্তরাষ্ট্রকে সরাসরি হুঁশিয়ারি দেন। তিনি বলেন, ট্রাম্প যদি উত্তেজনা আরও বাড়ান তাহলে যুক্তরাষ্ট্রকে ভয়াবহ পরিণতির মুখে পড়তে হবে। ইরানের অভিযোগ, ট্রাম্প তাদের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে অসুস্থ মানুষ বলে অপমান করেছেন। পলিটিকোকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানের নতুন নেতৃত্ব দরকার এবং চলমান বিক্ষোভ তার কথারই প্রমাণ। ইরানের দৃষ্টিতে এসব বক্তব্য শুধুই মতামত নয়, এগুলো সরাসরি হুমকি। ব্রিগেডিয়ার জেনারেল শেরকি আরও এক ধাপ এগিয়ে বলেন, ইরান ট্রাম্পের কথাবার্তাকে হালকাভাবে নেয় না। তবে তিনি হুঁশিয়ারি দেন, যদি কেউ ইরানের সর্বোচ্চ নেতার দিকে হাত বাড়ায় তাহলে শুধু সেই হাত কাটা হবে না, বরং পুরো দুনিয়া আগুনে জ্বলবে। তিনি বলেন, এটি কোনো স্লোগান নয়, এটি বাস্তব প্রতিশ্রুতি। ইরানের ওপর আক্রমণ হলে শত্রুদের জন্য কোনো জায়গা নিরাপদ থাকবে না। এর আগের দিন অর্থাৎ 18 জানুয়ারি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন, খামেনির ওপর হামলা মানে ইরানের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ ঘোষণা। খামেনির সরাসরি অভিযোগ, 17 জানুয়ারি আয়াতুল্লাহ খামেনি নিজেও ট্রাম্পের বিরুদ্ধে কড়া ভাষায় কথা বলেন। তিনি ট্রাম্পকে অপরাধী বলে আখ্যা দেন এবং বলেন, যুক্তরাষ্ট্র সরাসরি ইরানের ভেতরের অস্থিরতায় হস্তক্ষেপ করছে। খামেনির দাবি, ট্রাম্প প্রকাশ্যে হুমকি দিয়েছেন, বিক্ষোভকারীদের উৎসাহ দিয়েছেন এবং এমনকি সামরিক সহায়তার কথা বলেছেন। তার মতে, যুক্তরাষ্ট্র ইচ্ছাকৃতভাবে তরুণদের ব্যবহার করে ইরানে বিশৃঙ্খলা তৈরি করছে। 10,000 কিলোমিটার ক্ষেপণাস্ত্র, বাস্তব হুমকি। এই উত্তেজনার মধ্যেই ইরান দাবি করেছে তারা 10,000 কিলোমিটার পাল্লার একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সফলভাবে পরীক্ষা করেছে। যদি এই দাবি সত্য হয় তাহলে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন পর্যন্ত ইরানের ক্ষেপণাস্ত্র পৌঁছাতে পারে। অর্থাৎ ইরানের সামরিক সক্ষমতা তখন শুধু মধ্যপ্রাচ্যেই সীমাবদ্ধ থাকবে না। তবে এখনও এই দাবির স্বাধীন কোনো প্রমাণ নেই। বিশ্লেষকরা বলছেন, ইরানের বক্তব্য যাচাই করা হয়নি। তাহলে আসল বার্তাটা কি? সবকিছু মিলিয়ে একটি বিষয় পরিষ্কার, ট্রাম্প ও ইরান দুই পক্ষই একে অপরকে চাপের মধ্যে রাখতে চাইছে। ট্রাম্পের রহস্যময় বার্তা যেমন ভয় তৈরি করছে, তেমনি ইরানের হুমকিও বাস্তব উদ্বেগ বাড়াচ্ছে। ইরান কি সত্যিই ট্রাম্পকে হত্যা করার হুমকি দিচ্ছে? আর সেই ভয়ে কি ইরানকে মুছে ফেলার কথা বললেন ট্রাম্প? মার্কিন রাজনীতি ও মধ্যপ্রাচ্যের রাজনীতিতে একসঙ্গে আলোড়ন তুলেছে ডোনাল্ড ট্রাম্পের একটি মন্তব্য।
একটি টেলিভিশন সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, যদি ইরান কখনো তাকে হত্যার চেষ্টা করে তাহলে যুক্তরাষ্ট্র ইরানকে পৃথিবীর মানচিত্র থেকেই মুছে ফেলবে। এই মন্তব্য শুনে অনেকেই প্রশ্ন তুলছেন, এটা কি শুধুই কড়া ভাষা? সত্যি ট্রাম্প ভেতরে ভেতরে ভয় পাচ্ছেন? ট্রাম্পের বক্তব্য অনুযায়ী তিনি আগেই মার্কিন সামরিক ও জাতীয় নিরাপত্তা কর্মকর্তাদের সরাসরি নির্দেশ দিয়েছেন, যদি তার বিরুদ্ধে কোনো হত্যার ষড়যন্ত্র হয় তাহলে ইরানকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিতে হবে। অর্থাৎ এটি শুধু মুখের কথা নয়, বরং নীতিগত নির্দেশনার কথাও তিনি প্রকাশ্যে স্বীকার করেছেন। এই বক্তব্য আসে এমন এক সময় যখন ইরান ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক চরম উত্তেজনার মধ্য দিয়ে যাচ্ছে। উত্তেজনার শুরু কোথা থেকে? ট্রাম্পের মন্তব্যের ঠিক আগে ইরানের এক শীর্ষ সামরিক কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল শেরকি যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দেন। তিনি বলেন, ইরানের বিরুদ্ধে সামরিক হুমকি দিলে তার কঠোর জবাব দেওয়া হবে। এর পাশাপাশি ট্রাম্প প্রকাশ্যে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে অসুস্থ মানুষ বলে মন্তব্য করেন। ইরানের পক্ষ থেকে এটিকে চরম অপমান হিসেবে দেখা হয়। ট্রাম্প আরও এক ধাপ এগিয়ে বলেন, ইরানের বর্তমান শাসন ব্যবস্থার অবসান হওয়া উচিত। অতীতে তিনি হুঁশিয়ারি দিয়েছেন, যদি ইরান সরকার বিরোধী বিক্ষোভকারীদের ফাঁসি দেয় তাহলে যুক্তরাষ্ট্র সামরিক হামলা চালাবে। এক সংবাদ সম্মেলনে ট্রাম্প দাবি করেন, ইরান নাকি 837 জন মানুষকে একসঙ্গে ফাঁসি দেওয়ার পরিকল্পনা করেছিল। ট্রাম্প বলেন, তিনি ইরানকে জানিয়ে দেন এটা হলে তাদের জন্য খুব খারাপ দিন আসবে। তার দাবি অনুযায়ী এই হুমকির পরেই ইরান নাকি ফাঁসি কার্যকর করা থেকে সরে আসে। যুক্তরাষ্ট্রকে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। মার্কিন সংবাদ মাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল জানাচ্ছে, ট্রাম্প তার শীর্ষ সামরিক ও প্রতিরক্ষা কর্মকর্তাদের ইরান বিষয়ে স্পষ্ট সামরিক পরিকল্পনা তৈরি করতে বলেছেন। পেন্টাগন নাকি একাধিক বিকল্প প্রস্তুত রেখেছে। ইরানের সরকারকে অস্থিতিশীল করার পরিকল্পনা, আইআরজিসি বা ইসলামিক রিভলিউশনারি গার্ডের ঘাঁটিতে লক্ষ্যভিত্তিক বিমান হামলা, প্রয়োজনে শাসন পরিবর্তনের কৌশল। এই পরিস্থিতির মধ্যেই যুক্তরাষ্ট্র একটি বিমানবাহী রণতরী বহর ও যুদ্ধ বিমান মধ্যপ্রাচ্যে পাঠিয়েছে। ইরানের 10,000 কিলোমিটার ক্ষেপণাস্ত্র বাস্তব নাকি ভয় দেখানো? একই সময়ে ইরান দাবি করেছে তারা 10,000 কিলোমিটার পাল্লার একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা সফলভাবে চালিয়েছে। এই দাবি সত্য হলে তাত্ত্বিকভাবে যুক্তরাষ্ট্রের বড় অংশ ইরানের ক্ষেপণাস্ত্রের আওতায় চলে আসে। যদিও এই তথ্য এখনো পুরোপুরি যাচাই হয়নি, তবে এটি নিঃসন্দেহে চাপ বাড়িয়েছে। তাহলে ট্রাম্প কি ভয় পাচ্ছেন? সবকিছু মিলিয়ে একটি বিষয় পরিষ্কার, ট্রাম্প শুধু হুমকি দিচ্ছেন, তিনি নিজের নিরাপত্তা নিয়েও অস্বস্তিতে আছেন। প্রকাশ্যে হত্যার আশঙ্কার কথা বলা, আগাম সামরিক নির্দেশ দেয়া, এসব সাধারণত আত্মবিশ্বাসী নেতাদের আচরণ নয়। অন্যদিকে ইরানও চাপের মুখে রয়েছে অভ্যন্তরীণ বিক্ষোভ, অর্থনৈতিক সংকট, আন্তর্জাতিক নিষেধাজ্ঞা। এই দুই পক্ষের শক্তির লড়াইয়ের মাঝে সবচেয়ে বড় প্রশ্ন একটাই, এই উত্তেজনা কি কথার মধ্যে সীমাবদ্ধ থাকবে নাকি বাস্তব সংঘাতে রূপ নেবে? যুক্তরাষ্ট্র কি ইরানের সর্বোচ্চ নেতাকে হত্যার পরিকল্পনা করছে? জল্পনার মাঝে ইরানের কড়া বার্তা। সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ও ইরানের সম্পর্ক আবারও ভয়ঙ্কর মোড়ে পৌঁছেছে। আন্তর্জাতিক গণমাধ্যমে গুঞ্জন ছড়িয়েছে, যুক্তরাষ্ট্র নাকি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে লক্ষ্য করে বড় ধরনের হামলার কথা ভাবছে। যদিও এ বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা নেই, তবে ওয়াশিংটনের বক্তব্য আর তেহরানের প্রতিক্রিয়া পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে। এই জল্পনার মাঝে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান 18 জানুয়ারি একটি কড়া সতর্কবার্তা দেন। তিনি স্পষ্ট ভাষায় বলেন, যদি ইরানের সর্বোচ্চ নেতার উপর কোনো ধরনের হামলা হয় তাহলে সেটিকে শুধু একজন ব্যক্তির উপর হামলা হিসেবে দেখা হবে না, বরং তা পুরো ইরানি জাতির বিরুদ্ধে যুদ্ধ হিসেবে বিবেচিত হবে, আর তার জবাব হবে পূর্ণমাত্রার যুদ্ধ। পেজিশকিয়ানের মতে, ইরানের সাধারণ মানুষ যে অর্থনৈতিক কষ্ট আর সামাজিক অস্থিরতার ভেতর দিয়ে যাচ্ছে তার মূল কারণ যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের আরোপ করা দীর্ঘদিনের নিষ্ঠুর নিষেধাজ্ঞা। তিনি বলেন, এসব নিষেধাজ্ঞা ইরানের অর্থনীতিকে ধ্বংস করেছে এবং জনগণের জীবনকে দুর্বিষহ করে তুলেছে। এই বক্তব্য আসে এমন এক সময়ে যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও প্রকাশ্যে ইরানে নতুন নেতৃত্ব আনার কথা বলেছেন। মার্কিন সংবাদ মাধ্যম পলিটিকোকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানের নতুন নেতৃত্ব খোঁজার সময় এসেছে। এই বক্তব্য কূটনৈতিক ভাষা নয়, সরাসরি রেজিম পরিবর্তনের ইঙ্গিত, যা স্বাভাবিকভাবেই তেহরানে আতঙ্ক ও ক্ষোভ সৃষ্টি করেছে। এরপর ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে একই কথা পুনরায় লেখেন।
সেখানে তিনি ইরানের সর্বোচ্চ নেতাকে অপমানজনক ভাষায় আক্রমণ করেন এবং ইরানকে বাস করার জন্য সবচেয়ে খারাপ জায়গা বলে মন্তব্য করেন। এই বক্তব্য ইরানের ব্যাপক ক্ষোভের জন্ম দেয় এবং মধ্যপ্রাচ্যে বড় ধরনের সংঘাতের আশঙ্কা আরও বাড়িয়ে তোলে। এই প্রেক্ষাপটে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এক দীর্ঘ ভাষণে সরাসরি যুক্তরাষ্ট্রকে দায়ী করেন ইরানের অভ্যন্তরীণ অস্থিরতার জন্য। তিনি বলেন, ইরানে যা কিছু বিদ্রোহ বা অস্থিরতা দেখা যাচ্ছে তার পেছনে যুক্তরাষ্ট্রের সরাসরি পরিকল্পনা ও মদত রয়েছে। খামেনির ভাষায়, এবার শুধু মার্কিন মিডিয়া বা ইউরোপের রাজনীতিবিদরা নয়, এবার খোদ মার্কিন প্রেসিডেন্টই সরাসরি হস্তক্ষেপ করেছেন। তিনি প্রকাশ্যে হুমকি দিয়েছেন, উস্কানি দিয়েছেন, এমনকি বিদ্রোহকারীদের সমর্থনের বার্তা দিয়েছেন। তিনি আরও দাবি করেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল একসঙ্গে এই অস্থিরতায় সহায়তা করেছে, যার প্রমাণ ইরানের কাছে আছে। তবে একই সঙ্গে তিনি বলেন, ইরান যুদ্ধ চায় না, কিন্তু যারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে, দেশের ভেতরের হোক বা বাইরে, তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না। খামেনির মতে সমস্যাটা কোনো একজন মার্কিন প্রেসিডেন্টকে ঘিরে নয়, এটি যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের নীতি। যুক্তরাষ্ট্র এমন একটি স্বাধীন রাষ্ট্রকে সহ্য করতে পারে না যেটির ভৌগোলিক অবস্থান গুরুত্বপূর্ণ, জনসংখ্যা বড়, সামরিক সক্ষমতা আছে এবং বিজ্ঞান ও প্রযুক্তিতে এগিয়ে যাচ্ছে। তিনি বলেন, ইরানি বিপ্লবের মাধ্যমে যখন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ও সামরিক প্রভাব দেশ থেকে সরিয়ে দেওয়া হয়, তখন থেকেই ওয়াশিংটনের লক্ষ্য একটাই, ইরানকে আবার তাদের নিয়ন্ত্রণে আনা, সামরিকভাবে, অর্থনৈতিকভাবে এবং রাজনৈতিকভাবে। ইরান সংকটে ট্রাম্প বুঝলেন, আমেরিকার সামরিক শক্তিরও সীমা আছে। মধ্যপ্রাচ্য ও ওয়াশিংটনের অনেকেই ধরে নিয়েছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার ইরানের ওপর সরাসরি সামরিক হামলা চালাতে যাচ্ছেন, কারণ তিনি ভেনেজুয়েলায় এক দুঃসাহসিক অভিযানে নিকোলাস মাদুরোকে আটক করার নির্দেশ দিয়েছিলেন। তাই অনেকের ধারণা ছিল, ইরানের ক্ষেত্রেও তিনি একই পথে হাঁটবেন। পেন্টাগন তখন প্রস্তুতি নিচ্ছিল। একটি মার্কিন যুদ্ধজাহাজ পারস্য উপসাগরে ঢুকেছে। মিত্র দেশগুলোকে সতর্ক করা হয়েছে। কাতারের আল উদেইদ ঘাঁটির সেনাদেরও সম্ভাব্য ইরানি পাল্টা হামলার আশঙ্কায় সরিয়ে নেওয়ার কথা ভাবা হচ্ছিল। ট্রাম্প নিজেও সামাজিক মাধ্যমে ইরানের বিক্ষোভকারীদের উদ্দেশ্যে লিখেছিলেন, সহায়তা আসছে, কিন্তু শেষ পর্যন্ত সেই হামলা আর হলো না। কেন? এর উত্তরটা খুব গুরুত্বপূর্ণ। একটা বড় মোড় আসে। মার্কিন দূত স্টিভ উইটকফ ট্রাম্পকে জানান, ইরান সরকার বিক্ষোভের ঘটনায় আটক প্রায় 800 জনের ফাঁসি কার্যকর করা থেকে সরে এসেছে। পরে মার্কিন গোয়েন্দা সংস্থাও নিশ্চিত করে ফাঁসি হয়নি। এরপর ট্রাম্প বলেন, আমরা দেখব পরিস্থিতি কোথায় যায়। এই সিদ্ধান্তের পেছনে কয়েকটি বড় বাস্তবতা কাজ করেছে। ইরান কোনো ছোট টার্গেট না, এটি সিরিয়া বা ইয়েমেন নয়। ইরানে হামলা মানে শুধু একটি দেশ নয়, পুরো মধ্যপ্রাচ্য অস্থির হয়ে পড়া। সেখানে রয়েছে প্রায় 30,000 মার্কিন সেনা। হামলা হলে ইরান পাল্টা আঘাত করবে, এটা প্রায় নিশ্চিত। মার্কিন সামরিক প্রস্তুতির সীমাবদ্ধতা। তখন যুক্তরাষ্ট্রের একটি বড় অংশের নৌ ও বিমান শক্তি ক্যারিবিয়ানে ও অন্য অঞ্চলে মোতায়েন ছিল। মধ্যপ্রাচ্যে পর্যাপ্ত শক্তি না থাকলে ইরানের পাল্টা হামলা ঠেকানো কঠিন হতো। ইসরায়েল নিজেও প্রস্তুত ছিল না। জুনে ইরানের সঙ্গে 12 দিনের সংঘর্ষে ইসরায়েল বিপুল পরিমাণ ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা ব্যবহার করেছে। তাদের মজুদ কমে এসেছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু নিজেই ট্রাম্পকে ফোন করে হামলা না করতে বলেন। সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত, ওমান ও মিশর সবাই ট্রাম্পকে সরাসরি জানায়, সামরিক হামলা হলে পুরো অঞ্চলের অর্থনীতি ও নিরাপত্তা ভেঙে পড়বে। তেলের বাজারে ধাক্কা লাগবে, যা শেষ পর্যন্ত আমেরিকাকেই ক্ষতিগ্রস্ত করবে। ট্রাম্পের ব্যক্তিগত হিসাব, তিনি সাধারণত এমন অপারেশন পছন্দ করেন যেগুলো ওয়ান অ্যান্ড ডান, দ্রুত শুরু দ্রুত শেষ। কিন্তু ইরান যুদ্ধ মানে দীর্ঘ, জটিল ও অনিশ্চিত সংঘাত। ট্রাম্প বুঝতে পারেন, এখানে লাভের চেয়ে ক্ষতি বেশি। হোয়াইট হাউসের ভেতরেও মতভেদ ছিল, কেউ হামলার পক্ষে, কেউ বিপক্ষে। সিআইএ প্রধান সহিংসতার ভিডিও দেখান, আবার অর্থমন্ত্রী বলেন নিষেধাজ্ঞা কাজ করতে দিন। শেষ পর্যন্ত ট্রাম্প সিদ্ধান্ত নেন, এখন নয়। এর মানে এই নয় যে বিপদ কেটে গেছে। মার্কিন যুদ্ধ বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন মধ্যপ্রাচ্যের দিকে যাচ্ছে। 2-3 সপ্তাহের মধ্যে পরিস্থিতি আবার বদলাতে পারে। কিন্তু এই মুহূর্তে একটি বিষয় পরিষ্কার, ইরান সংকটে ট্রাম্প বুঝেছেন, শুধু সামরিক শক্তি দিয়ে সব সমস্যার সমাধান হয় না। এটা শুধু ইরান নয়, এটা আমেরিকার শক্তির সীমা বোঝার একটি বড় মুহূর্ত।
যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক খারাপ হওয়ার পর ইরান সরাসরি হুমকি দিয়েছে প্রয়োজনে তারা মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালাতে পারে। এই ঘোষণার পর উপসাগরীয় দেশগুলোতে আতঙ্ক ছড়িয়ে পড়ে, কারণ এসব দেশে বহু মার্কিন ঘাঁটি রয়েছে। কিন্তু বিশ্লেষকদের মতে একটি মার্কিন ঘাঁটি আছে যেটিকে ইরান সম্ভবত কখনোই আঘাত করবে না। সেই ঘাঁটিটি হলো তুরস্কের ইনসারলিক এয়ারবেস। প্রশ্ন হলো, ইরান যখন কাতার, বাহরাইন, ইরাক বা কুয়েতের মার্কিন ঘাঁটিগুলোকে হুমকি দিচ্ছে, তখন তুরস্কের ইনসারলিক ঘাঁটিকে কেন রেড লাইন ধরা হচ্ছে? এর পেছনে কয়েকটি বড় কারণ আছে। প্রথমত, ইনসারলিক একটি সাধারণ মার্কিন ঘাঁটি নয়, এটি যুক্তরাষ্ট্র ও ন্যাটোর একটি যৌথ সামরিক ঘাঁটি। এখানে শুধু মার্কিন সেনা নয়, তুরস্কের বিমান বাহিনীর সদস্যরাও দায়িত্ব পালন করে, অর্থাৎ এটি সরাসরি ন্যাটোর কাঠামোর আওতায় পড়ে। এই ঘাঁটি অবস্থিত তুরস্কের আদানা শহরের কাছে। ভৌগোলিকভাবে এটি ইরান, ইরাক ও সিরিয়ার খুব কাছাকাছি। ফলে মধ্যপ্রাচ্যের যে কোনো সংকটে যুক্তরাষ্ট্র ও ন্যাটো এখান থেকে খুব দ্রুত প্রতিক্রিয়া জানাতে পারে। ইনসারলিকে নিয়মিতভাবে যুদ্ধ বিমান, জ্বালানি বহনকারী ট্যাঙ্কার বিমান, পরিবহন বিমান ও নজরদারি বিমান মোতায়েন থাকে। এখান থেকে নজরদারি, আকাশে জ্বালানি সরবরাহ এবং জরুরি সামরিক অভিযানের প্রস্তুতি নেওয়া হয়। কিন্তু সবচেয়ে সংবেদনশীল বিষয়টি হলো, এই ঘাঁটিতে মার্কিন পারমাণবিক অস্ত্র রয়েছে। খোলা সূত্রের তথ্য অনুযায়ী ইনসারলিকে 20 থেকে 50টি পর্যন্ত B-61 পারমাণবিক বোমা সংরক্ষিত আছে। এগুলো ন্যাটো নিউক্লিয়ার শেয়ারিং ব্যবস্থার অংশ। এই কারণেই সামরিক বিশেষজ্ঞরা বলছেন, ইনসারলিকে হামলা মানে শুধু যুক্তরাষ্ট্র নয়, পুরো ন্যাটো জোটের সঙ্গে সরাসরি সংঘাতে জড়িয়ে পড়া। কারণ তুরস্ক ন্যাটোর সদস্য, আর ন্যাটোর আর্টিকেল 5 অনুযায়ী কোনো একটি সদস্য রাষ্ট্রে হামলা হলে সেটাকে পুরো জোটের ওপর হামলা হিসেবে ধরা হয়। তবে এখানেও একটি জটিলতা আছে। কিছু আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ বলছেন, যদি ইরান দাবি করে যে তারা যুক্তরাষ্ট্রের আগের হামলার জবাবে প্রতিশোধ নিয়েছে, তাহলে ন্যাটোর ভেতরে আর্টিকেল 5 কার্যকর করা নিয়ে বিতর্ক হতে পারে, কারণ জাতিসংঘের আত্মরক্ষার আইন এখানে জটিল হয়ে যায়। তবুও বাস্তবতা হলো, ইনসারলিকে আঘাত করা ইরানের জন্য ভয়ঙ্কর ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত হবে। আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হলো তুরস্কের সামরিক শক্তি। যুক্তরাষ্ট্রের পর ন্যাটোর মধ্যে তুরস্কের সেনাবাহিনী দ্বিতীয় বৃহত্তম। 2026 সালের গ্লোবাল ফায়ার পাওয়ার র্যাঙ্কিংয়ের তুরস্ক বিশ্বের শীর্ষ 10টি সামরিক শক্তির একটি, যেখানে ইরান অনেক পিছিয়ে। তুরস্কের নিজস্ব ড্রোন যেমন বায়রাক্তার TB2, আনকা, আকিনসি ইতিমধ্যেই বিভিন্ন যুদ্ধে কার্যকারিতা প্রমাণ করেছে। পাশাপাশি রয়েছে অভিজ্ঞ যুদ্ধ বিমান বাহিনী। বিশ্লেষকদের মতে, যদি ইরান তুরস্কের মাটিতে হামলা চালায়, তাহলে আঙ্কারা আরও শক্তভাবে ওয়াশিংটনের পাশে দাঁড়াবে। এতে ইরান কূটনৈতিকভাবে আরও একঘরে হয়ে পড়বে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যে প্রায় 40 থেকে 50 হাজার সেনা রয়েছে। কাতারের আল উদেদ ঘাঁটি, বাহরাইনের নৌ ঘাঁটি, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, ইরাক, কুয়েত সব জায়গায় মার্কিন উপস্থিতি রয়েছে। এমনকি মার্কিন রণতরী USS আব্রাহাম লিঙ্কনকেও মধ্যপ্রাচ্যে পাঠানো হয়েছে। টিভিতে কিল ট্রাম্প হুমকি, ইরান যুক্তরাষ্ট্র সংঘাতকে আরও ভয়ঙ্কর দিকে যাচ্ছে। আন্তর্জাতিক রাজনীতিতে এমন একটি ঘটনা ঘটেছে যা গোটা বিশ্বকে নতুন করে ভাবতে বাধ্য করছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে সরাসরি এমন একটি ছবি ও বার্তা প্রচার করা হয়েছে, যাকে অনেকেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি খোলামেলা হুমকি হিসেবে দেখছেন। এই ঘটনার পরই ইরান যুক্তরাষ্ট্রকে দিয়েছে তাদের দ্বিতীয় সরাসরি সতর্কবার্তা। ট্রাম্পের হাত কেটে দেব, IRGCর হুমকি। ইরানের ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস বা IRGCর একজন শীর্ষ কমান্ডার মোহসেন রাজৌরি প্রকাশ্যে বলেন, ট্রাম্প বলেছেন তার হাত ট্রিগারে, আমরা তার হাত আর আঙুল কেটে দেব। যদি আমরা এগোই তাহলে আর কোনো যুদ্ধবিরতির কথা হবে না। এখনই থামুন, পিছু হটুন, নইলে এই অঞ্চলে আপনাদের কোনো ঘাঁটি নিরাপদ থাকবে না। এই বক্তব্য আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে ব্যাপক আলোড়ন তোলে। বিশেষজ্ঞরা একে ইরানের পক্ষ থেকে ট্রাম্পের প্রতি দ্বিতীয় সরাসরি হুমকি হিসেবে দেখছেন। বার-আল-আগো কি সত্যি ইরানের রাডারে? সবচেয়ে চাঞ্চল্যকর বিষয় হলো, খবর অনুযায়ী ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে এমন একটি ছবি দেখানো হয় যেখানে 2024 সালের এক নির্বাচনী সমাবেশে আহত ডোনাল্ড ট্রাম্পকে দেখা যাচ্ছে। সেই ছবির সঙ্গে লেখা ছিল, এইবার লক্ষ্যভ্রষ্ট হবে না। এইবার তাকে অনেকেই সরাসরি ট্রাম্পের ব্যক্তিগত নিরাপত্তার প্রতি ইঙ্গিত হিসেবে ব্যাখ্যা করছেন। আর এখান থেকেই প্রশ্ন উঠছে, ইরান কি এখন শুধু মার্কিন সামরিক ঘাঁটি নয়, বরং ট্রাম্পের ব্যক্তিগত অবস্থান, এমনকি মার-আল-আগো পর্যন্ত ভাবনায় রাখছে? হোয়াইট হাউসের প্রথম প্রতিক্রিয়া। এই ঘটনার পর সাংবাদিকরা হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিটকে প্রশ্ন করেন। তিনি বলেন, আমি বিষয়টি নিজে দেখিনি, আমরা এটি যাচাই করব এবং প্রেসিডেন্ট ও তার জাতীয় নিরাপত্তা টিমকে বিষয়টি খতিয়ে দেখতে বলবো। যুক্তরাষ্ট্র কি সত্যি হামলা খুব কাছাকাছি ছিল? আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল, যুক্তরাষ্ট্র কি সত্যি ইরানে হামলা চালাতে যাচ্ছিল?
এই প্রশ্নের উত্তরে প্রেস সেক্রেটারি বলেন, অনেক খবর এসেছে অজ্ঞাত সূত্র থেকে। আসলে প্রেসিডেন্ট কি করবেন সেটা কেবল প্রেসিডেন্ট নিজেই জানেন। তবে তিনি পরিস্থিতি খুব কাছ থেকে পর্যবেক্ষণ করছেন এবং সব অপশন এখনও টেবিলে আছে। কেন সবাই এখন যুদ্ধ চায় না? খেয়াল করার বিষয় হলো, এই উত্তেজনার মধ্যেও ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মিত্র কিছু আরব দেশ ট্রাম্পকে সরাসরি হামলা থেকে বিরত থাকতে বলেছে। কারণ ইরানে বড় হামলা হলে পুরো মধ্যপ্রাচ্য অস্থির হয়ে উঠতে পারে, তেল ও গ্যাসের দাম ভয়াবহভাবে বাড়তে পারে, হরমুজ প্রণালী ঝুঁকিতে পড়তে পারে। সবচেয়ে বড় কথা, একটি যুদ্ধ শুরু হলে তা নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার সম্ভাবনা খুব বেশি। এই মুহূর্তে ইরান ও যুক্তরাষ্ট্র দুপক্ষই শক্ত বার্তা দিচ্ছে, কিন্তু বাস্তবে কেউই হয়তো যুদ্ধ চায় না। যুদ্ধ থেমেছে, কিন্তু প্রস্তুতি থামেনি। ইসরায়েল এখন আবার চোখ রাখছে ইরানের দিকে, আর এবার লক্ষ্য ব্যালিস্টিক মিসাইল। ইসরায়েলি কর্মকর্তাদের দাবি, ইরান দ্রুত বাড়াচ্ছে মিসাইল উৎপাদন। যে কর্মসূচি আগেই ক্ষতিগ্রস্ত হয়েছিল ইসরায়েলি হামলায়, সেটাই আবার দাঁড় করানো হচ্ছে। এই উদ্বেগ নিয়েই ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু দেখা করতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে। স্থান ফ্লোরিডা, মারে-এ-লাগো। এই মাসের শেষ দিকে ইসরায়েলের পরিকল্পনা পরিষ্কার। ট্রাম্পকে বোঝানো হবে ইরান এখন নতুন হুমকি। কেন হুমকি? কারণ মিসাইল, অনেক মিসাইল, খুব দ্রুত তৈরি হওয়া মিসাইল। ইসরায়েলি সূত্র বলছে, ইরান মাসে হাজার হাজার ব্যালিস্টিক মিসাইল তৈরি করতে পারে। সংখ্যা গিয়ে দাঁড়াতে পারে মাসে ৩,০০০-এ। এটাই এখন ইসরায়েলের সবচেয়ে বড় ভয়। নিউক্লিয়ার কর্মসূচি, হ্যাঁ, সেটা উদ্বেগের, কিন্তু তাৎক্ষণিক নয়। ইসরায়েল বলছে, ইরান আগে মিসাইল আর আকাশ প্রতিরক্ষা ঠিক করবে, তারপর যাবে পরমাণু বোমার দিকে। কারণ হিসাবটা পরিষ্কার, মিসাইল বেশি থাকলে ইরান নিজের স্থাপনা ভালোভাবে রক্ষা করতে পারবে, আকাশ প্রতিরক্ষা থাকলে বোমা ঢুকবে না। এখানেই ইরানের শক্তি। গত জুন মাসে ইসরায়েল ইরানের ভেতরে হামলা চালায়। মার্কিন যুক্তরাষ্ট্রও যোগ দেয়। অপারেশনের নাম মিডনাইট হ্যামার। ১০০টির বেশি বিমান, সাবমেরিন, ৭টি B-2 স্টেলথ বোমারু, ৩০,০০০ পাউন্ডের বাংকার বাস্টার বোমা। টার্গেট ইরানের নিউক্লিয়ার স্থাপনা ইস্পাহান, নাতাঞ্জ, ফোর্দো। ট্রাম্প তখন বলেছিলেন সব ধ্বংস হয়ে গেছে সম্পূর্ণভাবে, কিন্তু বাস্তবতা এত সহজ নয়। কিছু রিপোর্ট বলছে ক্ষতি হয়েছে, কিন্তু পুরোপুরি নয়। আর সেই সুযোগটাই নিচ্ছে ইরান। ইসরায়েল বলছে, ইরান আবার গড়ে তুলছে নিউক্লিয়ার অবকাঠামো, মিসাইল কারখানা এবং আকাশ প্রতিরক্ষা। এ কারণেই নেতানিয়াহু ট্রাম্পকে নতুন বিকল্প দেখাতে চান। আগেও এমন হয়েছিল। জুনের আগে ইসরায়েল ট্রাম্পের সামনে 4টি অপশন রেখেছিল। 1, ইসরায়েল একাই হামলা করবে। 2, যুক্তরাষ্ট্র সীমিত সহায়তা দিবে। 3, দুদেশ একসঙ্গে হামলা করবে। 4, যুক্তরাষ্ট্র একাই হামলা চালাবে। শেষ পর্যন্ত হয়েছিল যৌথ অভিযান। এবারও তেমন কিছু হতে পারে। নেতানিয়াহু যুক্তি দেবেন, এটা শুধু ইসরায়েলের সমস্যা নয়, এটা পুরো অঞ্চলের সমস্যা, এমনকি যুক্তরাষ্ট্রেরও। কারণ ইরানের মিসাইল মধ্যপ্রাচ্যের সব ঘাঁটির জন্য হুমকি। মার্কিন ঘাঁটিও বাদ নয়, কিন্তু পরিস্থিতি জটিল। একদিকে ট্রাম্প বলছেন তিনি শান্তি এনেছেন, গাজায় যুদ্ধ থেমেছে, ইরানের নিউক্লিয়ার হুমকি শেষ। অন্যদিকে ইরান আবার আলোচনায় বসতে চায়, কূটনৈতিক পথে হাঁটতে চায়। এই দুই পথ একসঙ্গে চলে না। আরও একটি বিষয় আছে, ইরান শুধু নিজে নয়, ইরান মানে প্রক্সি, হিজবুল্লাহ, হুথি, ইরাকের মিলিশিয়া। ইসরায়েলের ভয় ইরান আবার এদের অর্থ ও অস্ত্র দেবে, অঞ্চল আরো অস্থির হবে। সব মিলিয়ে কি দাঁড়াচ্ছে? যুদ্ধ থামলেও উত্তেজনা থামেনি। ইরান এখনো শক্তিশালী, মিসাইল আছে, ড্রোন আছে, প্রযুক্তি আছে, ধৈর্য আছে। ইসরায়েল জানে আকাশে তারা এগিয়ে, কিন্তু মাটিতে পড়া প্রতিটি মিসাইল একটা বড় ঝুঁকি। এ কারণেই এই ছায়া যুদ্ধ যে কোনো সময় আবার প্রকাশ্য যুদ্ধে রূপ নিতে পারে। প্রশ্ন একটাই, ট্রাম্প এবার কোন অপশন বেছে নেবেন? ইসরায়েল ইরান যুদ্ধ কি আবার আসছে? নীরবে প্রস্তুতি নিচ্ছে ইরান, আতঙ্কে ইসরায়েল। বিশ্ব রাজনীতিতে অনেক সময় সবচেয়ে ভয়ঙ্কর জিনিসটা হয় নীরবতা। কোনো বোমার শব্দ নেই, কোনো যুদ্ধের ঘোষণা নেই, কিন্তু ভেতরে ভেতরে সব প্রস্তুতি চলছে। ঠিক এখন সেই পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে মধ্যপ্রাচ্য। ইসরায়েল বলছে ইরান আবার শক্তিশালী হয়ে উঠছে, আর সেই আতঙ্ক নিয়েই ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু ছুটছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে। প্রশ্ন একটাই, নতুন যুদ্ধ কি আসন্ন? কেন ইসরায়েল আবার ভয় পাচ্ছে? এনবিসি নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি গোয়েন্দা সংস্থাগুলোর ধারণা ইরান খুব দ্রুত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদন বাড়াচ্ছে। যে ক্ষেপণাস্ত্র কারখানাগুলো আগের হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছিল, সেগুলো আবার চালু হচ্ছে। একই সঙ্গে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মেরামত, ধ্বংস হওয়া রাডার পুনর্গঠন, ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনা আবার সচল করার কাজ। সবকিছুই চলছে নীরবে। ইসরায়েলের চোখে সবচেয়ে বড় ভয় একটাই, মিসাইল। কারণ ইসরায়েল জানে আকাশে তারা শক্তিশালী, কিন্তু হাজার হাজার ক্ষেপণাস্ত্র একসাথে এলে কোনো প্রতিরক্ষা ব্যবস্থাই পুরোপুরি নিরাপদ নয়। ইরান কি করছে আসলে? এখানেই গল্পের গুরুত্বপূর্ণ অংশ। ইরান প্রকাশ্যে যুদ্ধের ডাক দিচ্ছে না,
বরং তারা বলছে আমরা কূটনৈতিক আলোচনায় আগ্রহী। কিন্তু ইসরায়েলের সন্দেহ এই আলোচনা আসলে সময় কেনার কৌশল। ইসরায়েলি কর্মকর্তাদের দাবি এই সুযোগে ইরান নিজেদের প্রতিরক্ষা শক্ত করছে, ভবিষ্যতের হামলার জন্য ঢাল তৈরি করছে, যাতে আবার পারমাণবিক কর্মসূচি শুরু করলে কেউ সহজে আঘাত করতে না পারে। আর এখানেই ইরানকে আলাদা করে দেখতে হয়, কারণ নিষেধাজ্ঞা, হামলা, চাপ সবকিছুর পরেও ইরান টিকে থাকার কৌশল শিখে গেছে। চলতি বছরের জুনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে বড় হামলা চালায়। এই অভিযানের নাম অপারেশন মিডনাইট হ্যামার। 100টির বেশি যুদ্ধ বিমান, B-2 বোমারু, সাবমেরিন এবং শক্তিশালী বাংকার বাস্টার বোমা ব্যবহার করা হয়। ডোনাল্ড ট্রাম্প তখন বলেছিলেন ইরানের পারমাণবিক স্থাপনা পুরোপুরি ধ্বংস। কিন্তু পরে গোয়েন্দা রিপোর্টে উঠে আসে ক্ষতি হয়েছে ঠিকই, কিন্তু সব শেষ হয়ে যায়নি। আর সেটাই আজ ইসরায়েলের দুশ্চিন্তার মূল কারণ। 3000 মিসাইল সত্যি কি সম্ভব? ইসরায়েলি গোয়েন্দা সূত্র বলছে ইরান চাইলে ভবিষ্যতে মাসে 3000 ব্যালিস্টিক মিসাইল তৈরি করতে পারে। এই সংখ্যা যদি সত্যি হয়, তাহলে এটা শুধু ইসরায়েল নয়, পুরো মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য বদলে দিতে পারে। এটাই ইরানের সবচেয়ে বড় শক্তি। তারা বুঝে গেছে সবচেয়ে দামি অস্ত্র নয়, সবচেয়ে বেশি অস্ত্রই ভয় তৈরি করে। ট্রাম্পের ভূমিকা কি? নেতানিয়াহু খুব শিগগিরই ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসবেন। সেখানে তিনি নতুন করে সামরিক অভিযানের প্রস্তাব দিতে পারেন। আগের মতোই কয়েকটি অপশন থাকবে। ইসরায়েল একা হামলা করবে, যুক্তরাষ্ট্র সহায়তা দেবে, অথবা যৌথ আক্রমণ। কিন্তু পরিস্থিতি এখন জটিল। গাজা ইস্যুতে চাপ, আন্তর্জাতিক সমালোচনা আর নতুন যুদ্ধ মানে আরও অস্থিরতা। বিদ্রোহ মানে ক্ষমতার চোখে চোখ রেখে সত্য বলা। এই বিদ্রোহী বাস্তবতার মাঝেই আজ গাজাকে ঘিরে নতুন এক কূটনৈতিক নাটক শুরু হয়েছে। আর সেই নাটকের এক গুরুত্বপূর্ণ মঞ্চ তুরস্ক। গাজা যুদ্ধবিরতি, কাগজে শান্তি, বাস্তবে সংঘর্ষ। অক্টোবরের যুদ্ধবিরতির পর বলা হয়েছিল গাজায় গুলি থামবে, কিন্তু বাস্তব চিত্র বলছে ভিন্ন কথা। ফিলিস্তিনি কর্তৃপক্ষের অভিযোগ, এই যুদ্ধবিরতির পরও ইসরায়েল একাধিকবার হামলা চালিয়েছে। তাদের দাবি অনুযায়ী যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে প্রায় 395 জন নিহত এবং 1000-এর বেশি মানুষ আহত হয়েছেন। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, যুদ্ধবিরতি কি আদৌ টিকে আছে? তুরস্কের হঠাৎ বড় ভূমিকা। এই উত্তপ্ত অবস্থায় তুরস্ক হঠাৎ সামনে এসে দাঁড়িয়েছে, নীরবে নয় বরং প্রকাশ্য কূটনৈতিক উদ্যোগ নিয়ে। তুরস্কের গোয়েন্দা প্রধান ইব্রাহিম কালিন ইস্তাম্বুলে হামাসের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। হামাস প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন রাজনৈতিক ব্যুরোর জ্যেষ্ঠ সদস্য খলিল আল হায়া। অর্থাৎ এটি কোনো নিচু স্তরের যোগাযোগ নয়, এটি সরাসরি কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে আলোচনা। এই বৈঠকের উদ্দেশ্য কি? তুরস্ক ও হামাসের আলোচনার মূল বিষয় ছিল তিনটি। 1, গাজায় যুদ্ধবিরতি বাস্তবে কিভাবে কার্যকর হচ্ছে। 2, কোন কোন জায়গায় যুদ্ধবিরতি ভাঙছে এবং সেই দায় কার। 3, যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে কিভাবে যাওয়া যায়। হামাস তুরস্ককে জানিয়েছে তারা যুদ্ধবিরতির শর্ত মানছে। তাদের অভিযোগ, ইসরায়েলি ধারাবাহিকভাবে হামলা ও অভিযানের মাধ্যমে এই চুক্তি ভাঙছে। তুরস্ককে গ্যারান্টর হতে চায়। এই আলোচনায় একটি গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে। তুরস্ক কি গাজা যুদ্ধবিরতির গ্যারান্টর রাষ্ট্র হতে চায়? অর্থাৎ যুদ্ধবিরতি মানা হচ্ছে কিনা তা তদারকি, আন্তর্জাতিক পর্যবেক্ষক আনার চেষ্টা, কূটনৈতিক চাপ তৈরি, এই সবকিছুর মধ্যস্থতাকারী হিসেবে তুরস্ক নিজেকে দেখতে চাইছে। এটা হলে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে তুরস্কের ভূমিকা অনেক বড় হয়ে যাবে। যুক্তরাষ্ট্রের পরিকল্পনা আর বাস্তবতার ফাঁক। একদিকে যুক্তরাষ্ট্র ভিন্ন এক ছবি আঁকছে। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, জ্যারেড কুশনার ও এক মার্কিন ডেভেলপার গাজার জন্য $112 বিলিয়ন একটি উন্নয়ন পরিকল্পনা বানিয়েছে। তাদের স্বপ্ন 20 বছরে গাজাকে একটি আধুনিক, বিলাসবহুল উপকূলীয় শহরে রূপান্তর করা। কিন্তু প্রশ্ন হলো, যেখানে প্রতিদিন হামলা হচ্ছে সেখানে এই স্বপ্ন কতটা বাস্তব? তুরস্কের কড়া ভাষা, ইসরায়েলের উপর চাপ। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্র, কাতার ও মিশরের সঙ্গে বৈঠকে ইসরায়েলের সামরিক অভিযানের তীব্র সমালোচনা করেছেন। তিনি স্পষ্ট করে বলেছেন, যুদ্ধবিরতি ভাঙতে থাকলে ট্রাম্প প্রশাসনের শান্তি পরিকল্পনাও ভেস্তে যাবে। তার সতর্কতা, এই সহিংসতা শুধু যুদ্ধবিরতি নয়, পুরো রাজনৈতিক সমাধানের পথ ধ্বংস করে দেবে। দ্বিতীয় ধাপের পথে কি বাধা? তুরস্ক ও হামাস আলোচনা করেছে আরও গভীর শান্তি কিভাবে আনা যায়, মানবিক সহায়তা কিভাবে বাড়ানো যায়, গাজায় দৈনন্দিন জীবন কিভাবে স্থিতিশীল করা যায়। তারা একমত হয়েছে, ফিলিস্তিনি অভ্যন্তরীণ ঐক্য ছাড়া কোনো দীর্ঘমেয়াদী সমাধান সম্ভব নয়। চূড়ান্ত লক্ষ্য একটাই, স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র। তুরস্কের এই উদ্যোগ ইসরায়েল, যুক্তরাষ্ট্র সবার জন্যই একটি বার্তা। পারস্য উপসাগরে আবার উত্তেজনা। ইরান কেন একটি তেল ট্যাঙ্কার জব্দ করল? এটা কি শুধু চোরাচালান আটক, নাকি বড় কোনো ভূ রাজনৈতিক বার্তা?
সম্প্রতি ইরান পারস্য উপসাগরে একটি বিদেশি তেল ট্যাঙ্কার জব্দ করেছে। এই ট্যাঙ্কারটি ছোট নৌকা থেকে চোরাই জ্বালানি নিয়ে তা বড় জাহাজে সরবরাহ করছিল, যেগুলো উপসাগরের বাইরে কাজ করছিল। এই সন্দেহজনক কার্যকলাপে নজরে আসে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী IRGC নৌ ইউনিটের। তারা প্রথমে জাহাজটি পর্যবেক্ষণ করে, তারপর ধাওয়া করে এবং শেষ পর্যন্ত সেটি নিজেদের নিয়ন্ত্রণে নেয়। এরপর ইরানের হরমুজগান প্রদেশের প্রধান বিচারপতি মোস্তফা গাহরামানি আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেন, এই ট্যাঙ্কার এবং এর প্রায় 40 লাখ লিটার চোরাই জ্বালানি রাষ্ট্রের মালিকানায় নেওয়া হবে। এই জ্বালানি ও জাহাজের মূল মূল্য ধরা হয়েছে প্রায় $5 মিলিয়ন বেশি। এখন প্রশ্ন, ইরান কেন এত কঠোর পদক্ষেপ নিচ্ছে? এর উত্তর খুব বাস্তব। ইরানে জ্বালানির দাম অত্যন্ত কম, কারণ সরকার ব্যাপক ভর্তুকি দেয়, কিন্তু পাশের দেশগুলোতে জ্বালানির দাম অনেক বেশি। এই দামের পার্থক্য থেকেই জন্ম নিয়েছে বিশাল চোরাচালান নেটওয়ার্ক। এই নেটওয়ার্কগুলো দেশের ভেতর থেকে জ্বালানি নিয়ে গোপনে বিদেশে বিক্রি করে বিপুল মুনাফা করছে। ইরানের বিচার বিভাগ বলছে, এভাবে চোরাচালান হলে দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়, বিশেষ করে এমন সময়ে যখন ইরান কঠিন অর্থনৈতিক চাপের মধ্যে রয়েছে। তাই বিচার বিভাগের প্রধানের নির্দেশে এখন এই চোরাচালান নেটওয়ার্কগুলোর বিরুদ্ধে কঠোর অভিযান চলছে। এই অভিযানে জব্দ হওয়া ট্যাঙ্কারে ছিল 16 জন বিদেশি ক্রু সদস্য। তাদের আটক করে আইনি প্রক্রিয়ার আওতায় নেওয়া হয়েছে। জাহাজটির পরিচয় এখনো প্রকাশ করা হয়নি, তবে অনলাইনে কিছু দাবি উঠেছে যে এটি নাকি এক মার্কিন ব্যবসায়ীর সঙ্গে যুক্ত। ইরান সরকার এই দাবি না নিশ্চিত করেছে না অস্বীকার করেছে। এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো, ইরান স্পষ্ট করে বলছে তাদের উপকূলীয় জলসীমা ও দ্বীপগুলো চোরা কারবারিদের জন্য নিরাপদ থাকবে না। এর আগেও নভেম্বর মাসে IRGC একটি ওয়াতেনি পতাকাবাহী জাহাজ জব্দ করেছিল। গালফ অব ওমান ও হরমুজ প্রণালীতেও একাধিক জাহাজ আটক হয়েছে, কারণ হরমুজ প্রণালী শুধু ইরানের জন্য নয়, পুরো বিশ্বের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জ্বালানি রুট। এখন এই ঘটনাকে আরও বড় প্রেক্ষাপটে দেখতে হবে। কয়েকদিন আগেই যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার উপকূলে একটি সুপার ট্যাঙ্কার জব্দ করেছে। বেলা 1 নামের সেই জাহাজ নাকি ইরান ও ভেনেজুয়েলার তেল পরিবহনের সঙ্গে যুক্ত ছিল। যদিও জাহাজটি তখন খালি ছিল, তবু যুক্তরাষ্ট্র বলছে এটি আগে নিষেধাজ্ঞা লঙ্ঘন করেছে। এই জাহাজ ধাওয়ার সময় একবার মার্কিন বাহিনী ব্যর্থ হয়, শেষ পর্যন্ত বহুদিন পর সেটিকে আটক করা হয়। ইরান, ভেনেজুয়েলা, রাশিয়া ও চীন সবাই এই ধরনের জব্দকে সমুদ্র দস্যুতা বলে আখ্যা দিয়েছে। ইরানের পার্লামেন্টে 150 জনের বেশি সাংসদ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। তাদের মতে এ ধরনের অভিযান আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে। তাহলে আসল ছবি কি? একদিকে ইরান বলছে তারা নিজেদের সম্পদ রক্ষা করছে, অন্যদিকে যুক্তরাষ্ট্র বলছে তারা নিষেধাজ্ঞা কার্যকর করছে। এই টানাপোড়েনে তেল ট্যাঙ্কারগুলো এখন শুধু জাহাজ নয়, এগুলো হয়ে উঠেছে ভূ রাজনৈতিক দাবার ঘুঁটি। মিসাইল আবার হাতে নিয়ে ইরানের জবাব। ইসরায়েলের যুদ্ধ উস্কানি সহ্য করা হবে না, চূড়ান্ত জবাবের মুখে পড়বে ইসরায়েল। নতুন যুদ্ধ ঠেলে দিতে গিয়ে প্রথম সতর্কবার্তা দিল তেহরান। $1 বিলিয়ন প্রতিরক্ষা বাজেটে নেতানিয়াহুর ওপর কি বাড়তি সুবিধা পেল ইরান? খামেনি $9.23 বিলিয়ন বরাদ্দ দিলেন। আরও মিসাইল তৈরির জন্য চিন্তায় ইসরায়েল। ইরানকে নিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ক্রমশ কঠোর হুঁশিয়ারির মধ্যেই ইরানের প্রেসিডেন্ট আরও এক ধাপ এগিয়ে গেলেন। পশ্চিমা বিশ্বকে সরাসরি লক্ষ্য করে তিনি যুদ্ধ সংক্রান্ত এক নাটকীয় মন্তব্য করেন। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ঘোষণা করেন, যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ইউরোপের গুরুত্বপূর্ণ কয়েকটি দেশ ইরানের বিরুদ্ধে যা চালাচ্ছে সেটি আসলে একটি পূর্ণমাত্রার যুদ্ধ। তার অভিযোগ, ইসলামী প্রজাতন্ত্রকে সব দিক থেকে দুর্বল ও চাপে ফেলতেই এই সম্মিলিত প্রচেষ্টা চলছে। পেজেশকিয়ানের এই বক্তব্য এমন এক সময় এসেছে যখন ইসরায়েলের প্রধানমন্ত্রী ইরান নিয়ে একের পর এক কড়া মন্তব্য করছিলেন। এর ফলে তেহরান ও ইসরায়েলের মধ্যে কথার লড়াই আরও তীব্র হয়ে উঠেছে। 24 ডিসেম্বর নেতানিয়াহুর দপ্তর AI দিয়ে তৈরি ভিডিও প্রকাশ করে। এই ভিডিওটি ইরান ইসরায়েলের সংক্ষিপ্ত কিন্তু ভয়াবহ যুদ্ধের 6 মাস পূর্তি উপলক্ষে প্রকাশ করা হয়। ভিডিওতে বিশেষ ধরনের দৃশ্য ব্যবহার করে ইসরায়েলের প্রস্তুতি ও দৃঢ়তার বার্তা দেওয়া হয়। ভিডিওতে দেখা যায় নেতানিয়াহু একটি B-2 স্টেলথ বোমারু বিমানের ককপিটে বসে আছেন। তার পাশে রয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই দৃশ্যটি ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ সামরিক সহযোগিতার প্রতীক হিসেবে দেখা হচ্ছে। একই দিনে 24 ডিসেম্বর নেতানিয়াহু বলেন, ইসরায়েল একাধিক কৌশলগত চ্যালেঞ্জের মুখে রয়েছে এবং তিনি বিশেষভাবে ইরানকে সবচেয়ে গুরুত্বপূর্ণ নিরাপত্তা ইস্যুগুলোর একটি হিসেবে চিহ্নিত করেন।
এর আগে 22 ডিসেম্বর ইরান বড় আকারের সামরিক মহড়া চালানোর পর নেতানিয়াহু কঠোর প্রতিক্রিয়ার হুঁশিয়ারি দেন। খবর অনুযায়ী নেতানিয়াহু ও ট্রাম্প যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বৈঠকে বসতে পারেন। এই উচ্চ পর্যায়ের বৈঠক ইরান ইস্যুতে ইসরায়েলের পরবর্তী কৌশল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বলা হচ্ছে, এই বৈঠকে নেতানিয়াহু যুক্তরাষ্ট্রকে আবার ইরানের ওপর সামরিক হামলা চালাতে রাজি করানোর চেষ্টা করবেন। ইরান আবার গড়ে তুলছে সামরিক শক্তি। চমকপ্রদভাবে ইসরায়েলি কর্মকর্তারাই সম্প্রতি স্বীকার করেছেন যে তাদের অভিযান ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে পুরোপুরি ধ্বংস করতে ব্যর্থ হয়েছে। ইরান আবার গড়ে তুলছে সামরিক শক্তি চমকপ্রদভাবে। ইসরায়েলি কর্মকর্তারাই সম্প্রতি স্বীকার করেছেন যে তাদের অভিযান ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে পুরোপুরি ধ্বংস করতে ব্যর্থ হয়েছে। টাইমস অফ ইসরায়েল সহ বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধ শুরুর আগের অবস্থার কাছাকাছি আছে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভান্ডার। প্রতিবেদন অনুযায়ী 12 দিনের যুদ্ধের পরও ইরানের হাতে প্রায় 2000টি ভারী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে। এই প্রেক্ষাপটে ইরানের প্রস্তাবিত 2026 সালের প্রতিরক্ষা বাজেট ব্যাপকভাবে বেড়েছে। জুনের যুদ্ধের পর সরকার সামরিক ও নিরাপত্তা খাতে আরও বেশি অর্থ বরাদ্দ করেছে। বলা হচ্ছে, আগের বছরের তুলনায় প্রতিরক্ষা ও নিরাপত্তা খাতে ব্যয় প্রায় 145% বেড়েছে। সরকার জানিয়েছে, 2026 সালের জন্য মোট প্রতিরক্ষা ও নিরাপত্তা খাতে বরাদ্দ ধরা হয়েছে প্রায় $9.23 বিলিয়ন, যা বাজেট বিলে ব্যবহৃত বর্তমান বিনিময় হার অনুযায়ী হিসাব করা হয়েছে। ইরান সরকার এই বিশাল বাজেট বৃদ্ধিকে প্রয়োজনীয় বলে ব্যাখ্যা করেছে। তাদের মতে, দেশের ভেতরে ও অঞ্চল জুড়ে বাড়তে থাকা নিরাপত্তা হুমকি মোকাবিলা এবং শক্ত প্রতিরোধ গড়ে তুলতেই এই ব্যয় বাড়ানো হয়েছে। মধ্যপ্রাচ্যে এখন যেন কুণ্ডলীর ওপর বসে আগুন নিয়ে খেলা চলছে। বাইরে থেকে দেখলে মনে হতে পারে সবাই সংযত, সবাই হিসেব করে কথা বলছে, কিন্তু বাস্তবতা হলো যে কোনো সময় ভয়াবহ কিছু ঘটে যেতে পারে। তবুও খেলাটা থামছে না, বরং প্রতিদিনই এই খেলায় নতুন করে ঝুঁকি বাড়ছে। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি প্রদর্শন স্পষ্ট করে দিচ্ছে কিছু একটা বড় ঘটনার প্রস্তুতি চলছে। আর এই উত্তেজনার কেন্দ্রে রয়েছেন দুই প্রভাবশালী নেতা, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এই দুই নেতার মধ্যে সম্পর্ক কখনোই স্বাভাবিক ছিল না, তবে এখন সেই সম্পর্ক নতুন, আরও বিপজ্জনক মোড় নিচ্ছে। প্রকাশ্য বাকযুদ্ধ, ব্যক্তিগত আক্রমণ আর সরাসরি হুমকি ইঙ্গিত দিচ্ছে পরোক্ষ কূটনীতি ও সংকেতের যুগ হয়তো শেষের পথে। দ্বন্দ্বটি এগোচ্ছে এক ধরনের এন্ড গেমের দিকে। জানুয়ারির শুরুর দিকে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়। এরপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি আয়াতুল্লাহ খামেনির শাসন ক্ষমতা নিয়ে প্রশ্ন তোলেন। পলিটিকোকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি খামেনিকে অসুস্থ মানুষ বলে আখ্যা দেন। ট্রাম্পের ভাষায়, ইরানের নতুন নেতৃত্ব খোঁজার সময় এসেছে। এই মন্তব্য আন্তর্জাতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে, কারণ এটি শুধু সমালোচনা নয়, এটি ছিল একটি স্পষ্ট বার্তা যে যুক্তরাষ্ট্র ইরানের নেতৃত্ব পরিবর্তনের কথাও প্রকাশ্যে ভাবছে। এর আগেই খামেনি নিজেও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তার অন্যতম কঠোর ভাষণ দেন। ইরান জুড়ে চলমান বিক্ষোভ দমনে হাজার হাজার মানুষের মৃত্যুর বিষয়টি তিনি স্বীকার করেন, তবে দায় চাপান সরাসরি মার্কিন প্রেসিডেন্টের ওপর। তার ভাষায়, ইরানি জাতির ওপর যে ক্ষয়ক্ষতি ও অপবাদ চাপানো হয়েছে তার জন্য ট্রাম্পই দায়ী। এই উত্তেজনায় ঘি ঢালেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান। তিনি ট্রাম্পের মন্তব্যকে অগ্রহণযোগ্য ও অপমানজনক বলে আখ্যা দেন। পাশাপাশি হুঁশিয়ারি দেন, খামেনির বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হলে তা সরাসরি সর্বাত্মক যুদ্ধের দিকে গড়াবে। ট্রাম্প খামেনি দ্বন্দ্ব নতুন নয়, এর সবচেয়ে নাটকীয় মোড় আসে 2020 সালের জানুয়ারিতে। তখন ট্রাম্পের নির্দেশে ইরাকের বাগদাদে মার্কিন ড্রোন হামলায় নিহত হন ইরানের কুদস ফোর্সের প্রধান কাসেম সোলাইমানি। এই হত্যাকাণ্ড খামেনির কাছে ছিল ব্যক্তিগত অপমান ও জাতীয় আঘাত। সোলাইমানির মৃত্যুর পর খামেনি অভিযুক্তদের মানবজাতির সবচেয়ে নিকৃষ্ট বলে আখ্যা দেন এবং প্রতিশোধের অঙ্গীকার করেন। বিশ্লেষকদের মতে, এই ঘটনার পর দ্বন্দ্বটি কৌশলগত স্তর থেকে ব্যক্তিগত শত্রুতায় রূপ নেয়। এরপর থেকে খামেনি প্রায় ট্রাম্পকে আমেরিকান আগ্রাসন ও অবক্ষয়ের প্রতীক হিসেবে তুলে ধরেছেন। কখনো ক্লাউন বলেও কটাক্ষ করেছেন, যদিও নাম উচ্চারণ এড়িয়ে গেছেন। অন্যদিকে ট্রাম্পও 2019 সালে খামেনির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে তাকে ইরানের সব কর্মকাণ্ডের জন্য চূড়ান্তভাবে দায়ী করেন। এক বছরের পর জাপানের তৎকালীন প্রধানমন্ত্রী শিনজো আবের মাধ্যমে পাঠানো ট্রাম্পের বার্তা প্রকাশ্যে প্রত্যাখ্যান করেন খামেনি। তিনি বলেন, ট্রাম্প কোনো বার্তা পাওয়ার যোগ্য নন। আন্তর্জাতিক অঙ্গনে এটি বড় কূটনৈতিক অপমান হিসেবে দেখা হয়। ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফেরার পর এই বাকযুদ্ধ আরও সরাসরি ও ঘন ঘন হচ্ছে। বিশেষ করে ইরান ইসরায়েল যুদ্ধের সময় উত্তেজনা চরমে ওঠে। এক পর্যায়ে ট্রাম্প সামাজিক মাধ্যমে লেখেন, আমরা জানি তথাকথিত সুপ্রিম লিডার কোথায় লুকিয়ে আছেন। তিনি সহজ লক্ষ্য, কিন্তু আপাতত আমরা তাকে সরাচ্ছি না। জবাবে খামেনি ট্রাম্পকে ফেরাউন ও নমরুদের মতো স্বৈরশাসকদের সঙ্গে তুলনা করেন।